করেছিলেন পরশুরাম দাসের বিরুদ্ধে যে তিনি 2 তারিখে বিধানসভায় উপস্থিত ছিলেন। প্রসঙ্গ তিনি হুঁশিয়ার চ্যালেঞ্জ করে বলেন যে 2 তারিখে আমি ছিলাম না, সেটা কাট করে আজকে তিনি প্রমাণ দিলেন। কি বলবেন? দেখুন, আমার ওটা দেখতে ভুল হয়েছিল, ডেটটা ভুল হয়ে গেছিল। ওটা 4 তারিখে বলার দরকার ছিল, ওটা 2 তারিখে বলেছি। সে বিষয়টা আমি আমার পক্ষ থেকে ক্লারিফিকেশন দিয়েছি। দেখুন, আমি রাজনীতিটা অন্যদের মতো নোংরামি রাজনীতি করার পক্ষপাতী নয়, সঠিকটা বলবো। আমার বলার মধ্যে ভুল হয়েছিল, ডেটটা 4-এর জায়গায় 2 হয়ে গেছিল, পরবর্তীতে আমি জানিয়ে দিয়েছি। তবে এখনো বলবো, পরেশরাম বাবুর উচিত হবে পরিবারকে সহযোগিতা করা, তার পাশে দাঁড়ানো, তার বাড়িতে অন্তত একবার ভিজিট করে আসলে পরিবারটা সাহস পাবে। এবং যারা খুন করেছে, এখন নাকি অনেকে ধরা পড়েনি। পরেশরাম বাবু শাসক দলের একজন বিধায়ক, তিনি যাতে দ্রুত ধরা পড়ে এবং দ্রুত চার্জশিট করে এই খুনিগুলো যাতে শাস্তি পায় তার ব্যবস্থা করবে। এবং সাথে সাথে পরেশরাম বাবু সেহেতু শাসক দলের বিধায়ক, তিনি তার তার ব্যক্তিগতভাবে কত টাকা দিয়েছে সেটা আমি নিয়ে প্রশ্ন করব না। যাতে সরকার এখানে ব্যর্থ এই খুনটা রোধ করতে, যেখানে সিভিক ভলেন্টিয়ার এত রেখেছে, বলছে গ্রামীণ পুলিশ বলে একটা আছে সে এত রেখেছে। আচ্ছা, সাথে সাথে পুলিশ প্রশাসন থাকার পরে একটা ছেলেকে এতক্ষণ ধরে পিটিয়ে মারলো, হত্যা করলো, পুলিশ আটকাতে পারেনি, পুলিশ ফেলিওর। ফলে সরকারকে ক্ষতিপূরণ বাবদ, দেখুন টাকাতে একটা মানুষের জীবনের দাম হয় না, তারপরেও কম করে 20 লক্ষ টাকা দেওয়া হোক, তার ব্যবস্থা করে দেবেন এবং তার পরিবারকে একটা সরকারি চাকরি করে দেবেন। এই আশাটা আমি রাখবো পরেশরাম বাবুর কাছে। এবং ঘুটিয়ারি শরীফের মাটি, ক্যানিংয়ের মাটি, বাংলার মাটি, সম্প্রীতির মাটি, এই মাটি যাতে মাটির সম্প্রীতি যাতে ঠিকঠাক থাকে তারও ব্যবস্থা তিনি করবেন। এই মাটিতে যারা সম্প্রীতি বিনষ্ট করবে তাদেরকে কঠোরভাবে জবাব দেবেন। পরশুরাম বাবু ইতিমধ্যেই বলেছেন যে কাজ হসপিটালে একটা কাজ দেখে দিচ্ছি অস্থায়ী, সেটা করলে করতে পারেন যদি সমস্যা হয়, আর একটু লেট করলে আমি পাকাপাকি ভাবে যাতে পার্মানেন্ট, আমি আশা করবো পার্মানেন্ট হবে। কারণ দেখুন, রাজ্জাক খাঁর ক্ষেত্রে শওকত মোল্লা সাহেব অনেক চিৎকার করেছিল, তবে একটা শওকত মোল্লা সাহেব আর পরেশরাম বাবুর মধ্যে কিন্তু অনেক তফাৎ, আমি একটা কথা বলতে পারি। দুজনের কিন্তু অনেক তফাৎ। শওকত মোল্লা যেভাবে নটোরিয়াস ক্রিমিনাল সার্টিফাইড, পরেশরাম বাবু সেক্ষেত্রে নয়। কিন্তু তুই বোমবাদিস শওকত মোল্লা সাহেবের ক্ষেত্রে প্রযোজ্য, পরেশরাম বাবুর ক্ষেত্রে প্রযোজ্য নয়। তবে আমি আশা করব রাজ্জাক খাঁরও সরকারি চাকরি দেওয়ার গল্প শোনালেও এখন কন্ট্রাকচুয়াল চাকরি 10,000 টাকা মতো স্যালারি পাচ্ছে, তো এটা না হয় পার্মানেন্ট চাকরি যাতে পাই সে বিষয়টা আমি বলবো মাননীয় বিধায়ক সাহেবকে, তিনি সদর্থক ভূমিকা নেবেন। এবং এটাও আমি বলছি রাজ্জাক খানের স্ত্রী, তিনি রাজ্জাক খান পার্টির একজন সক্রিয় কর্মী ছিল, সেই জায়গায় তার স্ত্রীকে যদি কন্ট্রাকচুয়াল 10,000 টাকার মাইনে দেওয়া হয়, তাহলে ঘুটিয়ারি একজন সাধারণ ছেলে তার পার্মানেন্ট চাকরি দেবে, এটা কতটা যুক্তিসঙ্গত? দেখুন, যুক্তিসঙ্গত না, এখানে বিতর্কের করলে অনেক বিতর্ক করা যাবে। আমি এতটুকুই বলবো, যাতে ওই পরিবারটা বাঁচে সেই জন্য একটা পার্মানেন্ট চাকরি সরকারকে ব্যবস্থা করে দিতে হবে এবং 20 লক্ষ টাকা কম করে ক্ষতিপূরণ দিতে হবে, এই দাবিটা আমার থাকছে। এবার কে সক্রিয় কর্মী, কে নিষ্ক্রিয় মানুষ, ওসব দেখার প্রয়োজন নেই। একটা প্রাণ গিয়েছে, সরকারের ব্যর্থতার জন্য এই প্রাণটা গিয়েছে। আপনি বিধায়ক শওকত মোল্লা আপনার বিরুদ্ধে একটা অ্যালিগেশন এনেছিল 30 কোটি টাকা বিজেপি থেকে না, তার জন্য আপনি মানহানি মামলা করলেন। তার পরিপ্রেক্ষিতে শওকত মোল্লা বলছে যে নওশাদ সিদ্দিকীর দলের লোক 10 জনের মধ্যে একজন সক্রিয় নওশাদ সিদ্দিকীর সহকারী কর্মী দীপক ব্যাপারীর কাছ থেকে আমি শুনে বলেছি। ওসব গল্প শুনিয়ে লাভ হবে না, কোর্টে এসে ওইটাই বলতে বলবেন। ওর কাছে যে আছে না আছে কোর্টে এসে গল্প শোনাতে বলবেন। ওসব এখন ওনার ভক্তরা ভয় পেয়ে যাচ্ছেন, ভক্তদেরকে আশ্বস্ত করার জন্য এইসব গল্প শোনাচ্ছে। গল্প ওই মাছার পাড়ার মাচাতেই হয়, আর একজন পাড়ার সাধারণ লোকের সম্পর্কে গল্প হয়ে হুমকি ধমকিতে চলে যাবে। একজন আইনসভার সদস্য সম্পর্কে কালিমালিপ্ত করছে, উনি গল্প ছুটিয়ে ফেলবে আইনের মাধ্যমে আমাদের উকিলরা। যে ইউটিউবারের সঙ্গে জড়িত সে তো আপনার রাজনৈতিক চ্যাপ্টার ক্লোজ করে দেবে বলছে, কি বলবেন? কোর্টে যেয়ে দেখা হবে, কোর্টে গিয়েছি, ডেট কবে আছে আমার উকিলরা বলতে পারবে। আমার উকিল দেখছি না, ব্যাংশাল কোর্টে উকিলরা আছে, বলে দেবে। তবে সামনের সপ্তাহে আবার কলকাতা ব্যাংশাল কোর্টে যাচ্ছি, আপনাদেরকে আবার একটা মামলা করতে যাচ্ছি সামনের সপ্তাহে, কি নিয়ে মামলা? তো বুঝতে পারবেন কি নিয়ে, কার বিরুদ্ধে যাচ্ছি। একটু অন্য প্রসঙ্গে আসে, সামনে 26-এর বিধানসভা, একদম মাথার উপরে, খুব বেশি সময় আর বাকি নেই। যে আপনাদের সংযুক্ত মোর্চা করে যে জোটটা আপনারা 21 সালে জোটে লড়াই করেছিলেন, সেই জোটে ফাটল দেখতে পাচ্ছি আমরা। কংগ্রেসের যিনি বর্তমান রাজ্য সভাপতি, তিনি মৃদু তৃণমূল ঘেষিত, আর বামফ্রন্টের আপনি যে চিঠি দিয়েছিলেন বিমান বন্দ্যোপাধ্যায়কে, তারাও দেখছি যে এখনো পর্যন্ত কোনো কিছু হয়নি। এই কিন্তু বিস্তার আমার
দেখুন একটা কথা বলি, আমরা চাই বিজেপি এবং তৃণমূল মুক্ত পশ্চিমবঙ্গ। বিজেপি তৃণমূল মুক্ত সম্পূর্ণরূপে করতে গেলে তাহলে লেফট ফ্রন্ট, কংগ্রেস, আইএসএফ আরো যে সমস্ত ছোট বড় রাজনৈতিক দলগুলো আছে তাদেরকে নিয়ে করতে হবে। অন্যথায় একা লড়তে হবে, একা লড়ে যতটা ক্ষমতা আছে বিজেপি তৃণমূলকে আটকাবো, একদম স্পষ্ট বলছি। আমরা চাই সম্পূর্ণরূপে পশ্চিমবাংলাতে বিজেপি তৃণমূলকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিদায় জানাবো, সেজন্য ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আবারও আহ্বান জানাবো আপনাদের বলি, বিমান স্যারকে আবারও আহ্বান জানাবো, কংগ্রেসকে আহ্বান জানাবো, যাতে করে এই সময়ের দাবি, মানুষের দাবি একদিকে চাক 2022-এর টেট পরীক্ষার্থীরা তারা মেধার ভিত্তিতে তাদের ইন্টারভিউ নিয়ে নিয়োগ দেওয়া হোক, তার দাবি তুলতে পারছে না। 7 SLST মাদ্রাসার নিয়োগ হচ্ছে না, গ্রুপ ডি মাদ্রাসায় 14 বছর পরে নিয়োগ হতে চলেছে, মানে হবে কি বিশ্বাস নাই। স্কুলগুলোতে শিক্ষক নাই, স্কুল বন্ধ হতে চলেছে, ছাত্র আছে, স্কুল আছে, শিক্ষক নাই। এই যে দুরবস্থা, এই মব লিঞ্চিং এর শিকার হচ্ছে মুসলমানরা, পিছড়ে বর্গের ST SC কোটাতে নন ST SC রা চাকরি করে নিচ্ছে, ওবিসি নিয়ে নাটক হচ্ছে। এই যে একটা হচপচের মধ্য দিয়ে রাজ্য চালাচ্ছে, নাটক হচ্ছে, আর মানুষের মাথার উপরে ঋণটা বেড়ে যাচ্ছে। 2011-12 সালের দিকে একজন ব্যক্তির, পশ্চিমবাংলার নাগরিকের মাথার উপরে 11-12 হাজার টাকা ঋণ ছিল, আজকে দেখুন প্রায় 70,000 টাকা হয়ে গিয়েছে। তাহলে এই যে বেড়ে যাচ্ছে, আর নেতারা যে সাইকেল, ভাঙা সাইকেল নিয়ে ঘুরতো, সে এখন স্করপিও ফরচুনার নিয়ে ঘুরছে। যে একটা বিড়ি 3 বার খেত, সে এখন এত বড় সিগারেট খাচ্ছে। মানে ব্যাপারটা বুঝতে হবে, এত বড় সিগারেট আছে তো নাকি আবার নালা করবে, মানে বড় বড় সিগারেট খাচ্ছে। আর বললেই তো আমার দোষ, আবার কিছু বলে ফেলে রাগ হয়ে যাচ্ছে অনেকে। ভালো যাক, ভালো আমাকে নিয়ে ভাবছে, এটা মানুষকে বলবে, একটা বিধায়ককে নিয়ে ভাবছে, মানে বুঝতে পারবেন সাধারণ মানুষকে বলবো 10টা নওশাদ সিদ্দিকী তৈরি করুন, 20টা নওশাদ সিদ্দিকী তৈরি করুন, সরকার অন্যায় কাজ করতে ভয় পাবে। যাক, সেই জন্য আমরা বারবার শরণাপন্ন হচ্ছে এই ধরনের একটা বড় জোটের জন্য। যদি না জোট করে, তবে আশা করছি জোট করবে না, এর কোনো প্রশ্ন আসছে না, তারপরেও বলবো শেষত আছি আমরাই, সেই বিজেপি তৃণমূলকে আটকাতে হবে। তাহলে কি নেপালের মতো গণ উত্থান দরকার এই রাজ্যে দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে? না, একটা কথা বলুন, একটা কথা, এটা আমার সাথে অনেকের হয়তো মতনৈক্য হতে পারে। একটা নির্বাচিত জনপ্রতিনিধি, একটা সরকার, সেই কেন্দ্র সরকার হোক আর রাজ্য সরকার হোক, যদি অন্যায় করছে একে গণতান্ত্রিক প্রক্রিয়াতে বিসর্জন দিতে হবে। আমি এই যে গণ অভ্যুত্থান বলুন, এ বলুন, এর সাথে এটা আমার নিজস্ব মতামত, আমার পার্টির নয়, আমি এর সাথে সহমত নয়। কেন্দ্রের বিজেপি সরকার, ফ্যাসিস্ট সরকার, তার জন্য একটা বিশাল আন্দোলন করো, কেন্দ্রের ফেলে দাও, পশ্চিমবাংলার দুর্নীতিগ্রস্ত সরকার মমতা ব্যানার্জি নবান্ন থেকে টানে নামিয়ে দাও। এটা আমি আমার ব্যক্তিগত অভিমত মরছি, আমার পার্টির অভিমত নয় এটা, যে আমি এতে বিশ্বাসী নয়। কারণ একজন একটা, যদি এখন তাদের সার্টিফিকেট আছে, ভোট কিভাবে করেছে সব জানি, তো আমরা এটাকে আটকাবো, তখনই একে বিসর্জন দেবো গণতান্ত্রিক প্রক্রিয়াতে। 8,000 কোটি টাকা মতো, 8 লক্ষ কোটি হাজার টাকা দেনা রাজ্যে। বামফ্রন্ট যখন ছিল 1,88,000 কোটি, আবার 2 লক্ষ টাকা দেশ স্বাধীন হওয়ার পর থেকে। তো বর্তমানে এক একজনের প্রত্যেক মাসে প্রায় 700 টাকা করে শুধু এই ইন্টারেস্টের সুদ দিতে হয়। তারপরে কেন্দ্রের যে জিএসটি আছে সেগুলো বাদ, শুধু এই রাজ্যের যে 8,000 কোটি টাকা দেনা, 700 টাকার উপরে শুধু প্রত্যেকটা মানুষের সুদ দিতে। এটাকে আপনি কেমন ভাবেন? আমি তো ওই জন্য বলছি, অনেকে ভাবেন যে আমার মাথায় ঋণ আছে, মাথায় বয়ে গেছে, আরে আপনি ঋণটা বোঝা, আপনাকেই শুধতে হবে। আপনি দেখতে পাচ্ছেন না জিনিসের দাম বেড়ে যাচ্ছে, পেট্রোল ডিজেলের দাম বেড়ে যাচ্ছে, হ্যাঁ আছে, এইসব টাকাগুলো যে বাড়ছে, এটা তো ঘুরে ফিরে আবার ওইখানে যাচ্ছে। আপনার মাথার উপরে এখন 70,000 টাকা ঋণ, এই ঋণটা আপনাকেই মকুব করাতে হবে, পরিশোধ করতে হবে। আপনি মানে আপনার জনপ্রতিনিধি, আপনার জনপ্রতিনিধি কোথা থেকে পাবে টাকা ছাপানো মেশিন আছে নাকি? এই আপনার আমার যে নিত্য প্রয়োজনীয় জিনিস আছে তার দাম বাড়াবে, তার থেকে ট্যাক্স নেবে, ওই ট্যাক্সটা ওখানে করবে। আর এই ঋণগুলো নিয়ে কি করছে, বিভিন্ন প্রকল্পের নামে টাকাগুলোকে হারামে দিচ্ছে, খেলা মেলা করে হারামে দিয়ে দিচ্ছে। আমরা দেখেছি যে রাজ্য যে পুজোর অনুদান, এটা কিন্তু পুজো কমিটি কেউ চায়নি। শুরু হয়েছিল 35,000 থেকে, এখন 1,10,000। আর দীঘা জগন্নাথ মন্দির কেউ চায়নি। আমরা শুনতে পাচ্ছি হিট করতে একটা দুর্গাঙ্গন হবে, সেটাও সম্ভবত কেউ চায়নি, কিন্তু সেগুলো দেওয়া হচ্ছে। কিন্তু আপনারই চাচা যান তোয়া সিদ্দিকী হুজুর, তিনি 100 বার মমতা ব্যানার্জিকে বলেছে যে দীঘাতে একটা ছোট্ট হলেও মসজিদ করে দিচ্ছে না। কি বলবেন? মেঘ না চাইতে পানি যদি হয়ে যায়, কেন মেঘ আমি চাইবো ভাই?
আপনার ভোট যখন আমি পেয়ে যাচ্ছি বিজেপির ভয় দেখিয়ে, বিজেপি চলে আসবে, শুভেন্দু তুই একটু বেশি করে চিৎকার চেঁচামেচি করিস তো, ওই চিল্লাচ্ছে ও একটু একটু ভয় ভয় খাইয়ে দিবি তো, দিলীপ বাবু তুমি একটু করে দিও তো, একটু বকে দিও তো ওদেরকে, সুকান্ত বাবু তুমি একটু করে দিও তো। এই গল্প শুনিয়ে মুসলমানদের ভয় দেখিয়ে দিচ্ছে। মুসলমানদের না চাইলেও ভোট ঘুরে ফিরে যে মুসলমানদের, দেখতে পাচ্ছেন না? এই যে দেখবেন সোশ্যাল মিডিয়ায় অনেকে তৃণমূলের হয়ে ওকালতি করছেন, অনেকে অনেক খারাপ ভাষা রাগেতে বলে, আমি বলবো বলবেন না, অনুরোধ করছি। অনেকে বলে চটি চাটা হ্যান ত্যান, ব্যাপারটা অনেকে সবাই চটি চাটা নয়, অনেকে ভয়ে তৃণমূলের হয়ে ওকালতি করে। সবাই টাকা পায় না তৃণমূলের কাছ থেকে, অনেকে ভয়ে উপযাচক হয়ে তৃণমূলের হয়ে কথা বলে, কারণ বিজেপি নাকি চলে আসবে। বিজেপি আসবে না, বিজেপি আসার জায়গা নাই। আজকে কালকে যদি ভোট হয়, স্বচ্ছভাবে ভোট হয়, বিজেপি 50টাও সিট পাবে না। আর তৃণমূল কোথায় নেমে আসবে খুঁজে পাবেন না। বিরোধীরা এমন জায়গায় দাঁড়িয়েছে, অবিজেপি অতৃণমূল শক্তি। মানুষ, হিন্দু সমাজের মানুষ যারা বিজেপিকে ভোট দিয়েছে তারা বুঝতে পারছে হে ভোট হিন্দু খাতরে মেয়ে বলে নিজের গতিটাকে বাঁচাচ্ছে এরা, আসলে ওদের গদি খাতরে মেয়ে। আর মুসলমানরা বুঝতে পারছে বিজেপির ভয় দেখিয়ে শুভেন্দু বাবু একের পর এক বাজে মন্তব্য করে বেড়াচ্ছে, তার বিরুদ্ধে কেন ব্যবস্থা গ্রহণ হচ্ছে না? কৌস্তব বাগচির বিরুদ্ধে কেন ব্যবস্থা গ্রহণ হচ্ছে না? বিজেপির ছোট বড় নেতারা ডাইরেক্ট মমতা ব্যানার্জিকে তোমার বকলমে খুনের হুমকি দিয়ে দিচ্ছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ হচ্ছে না কেন? এটা বোঝা গেছে। সুতরাং আপনি এদেরকে বলবো যেটা, এটা হচ্ছে শুধু এই ধরনের একটা হচপচ করে রেখে দেওয়ার চেষ্টার বাইরে কিছুই না। আপনার চাচা বলছেন যে অন ক্যামেরা বলেছেন, সেই জন্যই হচ্ছে হচপচ করে রেখে দাও। মুসলমানদের ডিমান্ড তোমরা পূরণ করবে না। একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, মসজিদ নতুন করে করতে বলেছে, করেনি, এটা তো বিতর্ক। তো আলিয়া বিশ্ববিদ্যালয় টু টাইপের গ্রান্ট পায়, একটা স্যালারি গ্রান্ট, একটা আদার্স গ্রান্ট। আদার্স গ্রান্টে যত ধরনের স্ট্রাকচার আছে, পরিকাঠামো গুলোকে ডেভেলপ করে খরচে ছোট ছোট গুলোকে করতে হয়, টোটালটাই বন্ধ হয়ে গেছে। এদিকে 5,600 কোটি টাকা মাইনরিটি অ্যাফেয়ার্স অ্যান্ড মাদ্রাসা এডুকেশন ডিপার্টমেন্টের এই বছরের বাজেট দিচ্ছে না কেন, বুঝতে হবে। মাদ্রাসা 614টা মাদ্রাসা, তৃণমূলের আমলে কটা মাদ্রাসা করেছে? হাই মাদ্রাসা, সিনিয়র মাদ্রাসা দেখাতে পারবেন আপনি? সে 10,000 শূন্য পদে ডাস্টার নেই। আমি একটা ভিডিও আপলোড করেছিলাম, দেখেছিলেন আপনারা? বাথরুমের অবস্থা দেখেছেন? বয়েজ টয়লেট, আমাদের গার্লস টয়লেটে আমার যাওয়ার অধিকার নেই, যেতে পারিনি ওই জন্য, কাউকে দিয়ে ভিডিও করাতে হবে কোনো সময়। বয়েজ টয়লেটে আমি ঢুকেছিলাম, দেখেছিলেন কি অবস্থা, দুরবস্থা। সামান্য একটা পিচ্ছাবের বাথরুমে যাবে, সেই স্কুলে আমি গিয়েছি, আরে রুমের মধ্যে অন্ধকার, সামান্য একটা হলুদ রুম জ্বলছে, সে পুরাতন আমাদের এখানে সব এখন তো সব এলইডি টাইপের হয়ে গেছে, সেই জ্বলছে না, টিউবলাইট আছে না, এলইডি কিছু আছে, এই অবস্থা চলছে। এইগুলো চলে যাচ্ছে, জানছে এত কিছু, এত না দিলেও সে আপনার মব লিঞ্চিং হয়ে যাচ্ছে, পিটিএ মেরে দিচ্ছে, সব করার পরেও দিনের শেষে কি বলবে? গল্প শোনাবে, চোর তাড়াতে গিয়ে না ডাকাত ঢুকে পড়ে, এইসব গল্প শুনিয়ে ভোট আমি পেয়ে যাব। আরে ভাই, তৈরি করতে হবে তো। অচাচাজানকে 100 বার কেন বলতে লাগবে? বলতে লাগতোই না। শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন হয়ে যেত যদি 10টা নওশাদ সিদ্দিকী তৈরি করতে পারতে সমাজ। আদিবাসীদের কথা বলতে লাগতো না, ফেক এসটি সার্টিফিকেটের জন্য ডেপুটেশন দিতে লাগতো না। যদি প্রকৃত অর্থে 10টা আদিবাসী সমাজ থেকে যদি 5টা প্রকৃত বিধায়ক তৈরি হতো, দলিতদের হয়ে চিৎকার করার প্রয়োজন লাগতো না। যদি সত্যিকারের 5টা দলিত সমাজ থেকে বিধায়ক উঠে আসতো, মুসলমানদের এত মার খাচ্ছে, মানে সামাজিক ভাবে এরা লাঞ্ছিত বঞ্চিত হচ্ছে, চিৎকার চেঁচামেচি করতে লাগতো না যদি 10টা উঠে আসতো নওশাদ সিদ্দিকী। তাই সময় এসছে, এখন অনেক যা চিৎকার চেঁচামেচি করছেন তাদেরকে বললো ঠিক আছে, দেখি কত আপনারা চিৎকার চেঁচামেচি করছেন। 2026 সাল যখন আসবে, 10টা নওশাদ সিদ্দিকী, 5টা আদিবাসী থেকে, 5টা দলিত থেকে, 10টা মুসলমান থেকে, এই ধরনের 20টা নওশাদ সিদ্দিকী তৈরি করার জন্য আপনারা কতটা সহযোগিতা করেন আমিও তখন দেখবো। আপনার চাচা জানা হয়তো সাধারণ মানুষ, সেই জন্য তার কথা তো মাননীয় কি আমার চাচা যান অসাধারণ মানুষ, ডাইরেক্ট মমতা ব্যানার্জির সাথে ওনার যোগাযোগ। তাহলে আপনি জনপ্রতিনিধি, বিধানসভার সদস্য, আইনসভার সদস্য, আপনি কি বলবেন মমতা ব্যানার্জিকে যে আমি একটা কথা বলি, শোনেন একটা কথা বলি, আমি বিরোধী দলের বিধায়ক, মমতা ব্যানার্জির কাছ থেকে আমার অনেক ডিস্টেন্স, এখানে ঢুকবে ওইখানে বার করে দেবে। আমার চাচাজান অনেক সুসম্পর্ক মমতা ব্যানার্জির সাথে, চাচাজানকে দায়িত্বটা দেন না। আচ্ছা, এখানে শেষ করি, অন্য পর্বে। একজন নতুন, তিনি কংগ্রেসী নেতা, এর আগে আমরা তার চেহারা দেখতাম না, কি নাম, সম্ভবত রফিকুল না শফিকুল, তিনি বাপি, তিনি বলছেন যে আব্বাস সিদ্দিকী, নওশাদ সিদ্দিকীর ঘুম ছুটিয়ে দেবো আমি।
এই নতুন আবির্ভাব ঘটলো আমরা দেখলাম। আজকে বেলা 11টা পর্যন্ত আমি ঘুমিয়েছি। কেন জানেন? কাজ নাই, মানে শুক্রবার উঠেছি 11টার সময়, ব্রেকফাস্ট করেছি, ফ্রেশ হয়েছি, নামাজে গিয়েছিলাম, এখান থেকে আছি। আগামীকাল কলকাতায় একটা প্রোগ্রাম আছে, তখন সকাল সকাল একটু উঠতে হবে। তাহলে কাল ওর কথাটা, ওনার কথা অনুযায়ী কালকে একটু সকাল সকাল হবে, আমার ঘুম কম হয়। একটা কথা বলবো, আমি শওকত সাহেবকেও চ্যালেঞ্জ করেছি, 6 মাস আইএসএফ এর নাম নিয়ে এরা ছেড়ে দিক, রাজনৈতিকভাবে এরা দেউলিয়া হয়ে যাবে, এদেরকে কেউ খুঁজে পাবে না। কথাই আছে একটা প্রচলিত, না বাবা এটা বলবো না, অসুবিধা হবে। আমার বড় ভাইজানের কুকুর নিয়ে তখন বলুন, অন্য কোশ্চেন করুন। তারপরে দেখলাম যে তিনি আইএসএফ একজন মহিলা কর্মী, তারা ব্যক্তিগত জীবন নিয়ে কিছু বলেছিল, তারা বিরুদ্ধে মানহানির মামলা করেছে। কিন্তু আপনি মানহানির মামলা করছেন, সেও মানহানির মামলা করছে। না দেখুন, আমি প্রথম কথা বলি, ব্যক্তিগত জীবন নিয়ে আক্রমণের পক্ষপাতে আমি নয়। আপনি ভালো করে জানেন, যখন সারা রাজ্যের মানুষ, মানে রাজ্যের একটা শ্রেণীর রাজনৈতিক নেতারা অভিষেক ব্যানার্জির কার ছেলে, কার ভাইপো, মমতা ব্যানার্জির ছেলে, কে নিয়ে বিশাল বিতর্ক হচ্ছিল না, আমি সেই সময় আমার চরম বিরোধী, আমি মমতা ব্যানার্জির রাজনৈতিক, আমি চরম বিরোধী তৃণমূল কংগ্রেসের রাজনৈতিকভাবে, আমি চরম বিরোধী অভিষেক ব্যানার্জির রাজনৈতিকভাবে, তারপরেও আমি বলেছিলাম যে কার কোথায় জন্ম হয়েছে সেটা দেখার দায়িত্ব আমাদের নয়। আমাদের দায়িত্ব হচ্ছে অভিষেক ব্যানার্জির পিসি 2011 সালের আগে কি কমিটমেন্ট করে ক্ষমতা এসেছিল, অকাপ উদ্ধারের গল্প শুনিয়েছিল, কত বিঘা অকাপ উদ্ধার করতে পেরেছে সেটা অভিষেক ব্যানার্জি বা অভিষেক ব্যানার্জির পিসির কাছ থেকে প্রশ্ন করুন। বলেছিল সরকারি কর্মচারীদের কেন্দ্রীয় সমাজে ডিএ দিতে হবে, নাহলে সরকারে থাকার উপযুক্ত নয়, 2011 আগে বলেছিল। তাহলে এখন কেন ডিএ দিচ্ছে না সরকারি কর্মচারীদের কেন্দ্রীয় সমাহারে, এর প্রশ্ন করুন। বলেছিল 10,000 মাদ্রাসা দেব, কটা মাদ্রাসা দিয়েছে, কত মাদ্রাসায় শিক্ষক নেই কেন, এই প্রশ্ন করুন। তখনও বলেছি, এখনো বলছি, আমি ব্যক্তিগত বিষয় নিয়ে রাজনীতি করতে পছন্দ করিনি। তবে আমার কাছে এটাও খবর এসছে, ওই ভদ্রলোকটি নাকি, যে আমাদের যারা নেত্রী, যিনি, তাকে নাকি ফোন করে অসভ্য ভাষায় গালিগালাজ অনেক কথা বলেছেন, সেটাও আমরা দেখছি। আমরা কিন্তু ছেড়ে কথা বলবো না। ও এই সমস্ত আমি এখনো এসে পৌঁছাইনি, যতক্ষণ না পৌঁছাচ্ছে আমি তো বলতে পারবো না। তো আমি ওটাকে নিই, ওর আইনত ব্যাপার, আইনি লড়াই চলবে। আপনি বলছেন তৃণমূল থেকে আমাকে অফার করছে, অথচ কালকে তৃণমূলের একজন মুখপাত্র বলছে আপনি মুখ্যমন্ত্রীর পায়ে ধরেছেন বিধানসভায় তৃণমূল করে। ড্যামেজ কন্ট্রোল করতে হবে তো, ওদেরকে তো কাজে রেখেছে, মাইনে দিয়ে রেখেছে কেন ওদেরকে? মাইনে মিনস ওদেরকে কেন পুষছে? ওদেরকে পোষে কেন পুষছে? তৃণমূল নিয়ে চর্চা হলে ওদেরকে দিয়ে ড্যামেজ কন্ট্রোল করার জন্য। দেখুন একটা কথা বলি, আমি আবারও বলছি, নওশাদ সিদ্দিকীর দ্বিতীয়বার এমএলএ হতে হবে এই লোভ নাই, এই লোভ আমার নাই যে আমাকে দ্বিতীয়বার এমএলএ হতেই হবে, কারো পায়ে চটি চাটবো, আমাকে একটা এমএলএ সিট দাও, পায়ের নিচে বসে থাকবো, ওই লোভ আমার নাই। তিনিও ভালো করে জানেন যে নওশাদ সিদ্দিকী জিনিস, আব্বাস সিদ্দিকীর ছোট ভাই কি জিনিস ভালো করে জানে, সেই জন্য কি ড্যামেজ কন্ট্রোল করার জন্য এই করছে। সারা রাজ্যে যেভাবে সংখ্যালঘুদের উপরে নির্যাতন চলছে, যদি এই মুখ্যমন্ত্রী পদত্যাগ করে, পরবর্তীতে যদি কোনো মুখ্যমন্ত্রী আসে, মনে হয় কি সংখ্যালঘুদের উপরে আর নির্যাতন হবে? কোন দলের মুখ্যমন্ত্রী? যে কোনো দলের আসতে পারে না, তৃণমূলের আসলে তো কন্টিনিউ হবে। বলুন কোন দলে, একটা স্পেসিফিক বলুন। সংযুক্ত মোর্চা যদি বলেন, আমি তাহলে উত্তর দেব। আমাকে যদি প্রশ্ন করেন সংযুক্ত মোর্চার থেকে যদি মুখ্যমন্ত্রী হয়, তাহলে কি এই ধরনের অত্যাচার বন্ধ হবে, এই প্রশ্ন আমাকে যদি করেন, আমি উত্তর দিচ্ছি। তাহলে বলুন, আমি কেন তৃণমূলের দায়িত্ব নিতে যাব? তৃণমূলের দায়িত্ব তো কিছু মানুষজন আছে যারা রাত দিন এক করে ফেলছে, তৃণমূলকে জিতাতে হবে, তারা তো দায়িত্ব নেবে। আর আমি বলছি জোর গলায়, বাংলার মানুষ যদি এই সংযুক্ত মোর্চা আমাদেরকে যদি জিতিয়ে নিয়ে আসে, সাম্প্রদায়িক হিংসা পশ্চিমবাংলা থেকে বন্ধ হয়ে যাবে, চাকরি চুরি পশ্চিমবাংলা থেকে বন্ধ হয়ে যাবে, বালি চুরি পাথর চুরি পশ্চিমবাংলা থেকে বন্ধ হয়ে যাবে, অন্যায় অনৈতিক কাজ পশ্চিমবাংলা থেকে বন্ধ হয়ে যাবে। তার পরিবর্তে স্কুলে শিক্ষক দেওয়া হবে, হসপিটালে ঔষধ দেওয়া হবে, ডক্টর দেওয়া হবে, পাবলিক ট্রান্সপোর্ট বাড়িয়ে দেওয়া হবে, সরকারি বাস বাড়িয়ে দেওয়া হবে, এই তোলাবাজিটা টোটালটা বন্ধ করে দেওয়া হবে। এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। এই রাজ্যে বেশিরভাগ আরএসএস এর পুলিশ প্রশাসন রয়েছে। দেখুন, ওসব গল্প আমাদের শুনিয়ে কিচ্ছু লাভ হবে না। পুলিশ প্রশাসন আছে, আরএসএস আছে,
কি বলে আপনার যা হ্যান ত্যান অনেক গল্প শুনিয়ে কিছু লাভ হবে না। কন্ট্রোল কারা করছে? পুলিশ মন্ত্রী। পুলিশ মন্ত্রী তাহলে ব্যর্থ হয়েছে। কারো মতদর্শ আরএসএস থাকতে পারে, কারো মতদর্শ সাভারকারকে বিশ্বাস করতে পারে, কারো মতদর্শে নেতাজি থাকতে পারে, কারো মতদর্শে গান্ধীজি থাকতে পারে, কিন্তু এখানে পুলিশ কোড অনুযায়ী আপনাকে চলতে হবে। সেই পুলিশ কোড অনুযায়ী চলছে কি চলছে না দেখার দায়িত্বটা কার দিয়েছি আমরা? জনগণ ভোটের মাধ্যমে তাদের নির্বাচিত জনপ্রতিনিধি একজন পুলিশ মন্ত্রী করেছে। তাই পুলিশ মন্ত্রী ব্যর্থ হয়েছে। তো গল্প শোনালে হবে আরএসএস এর মতদর্শে আছে বলে কন্ট্রোল করতে পারছে না, তাহলে তাদের বিরুদ্ধে আপনি ব্যবস্থা গ্রহণ করতে দিচ্ছেন না কেন? আবু সিদ্দিক হালদারকে যারা তুলে নিয়ে গিয়ে পুলিশ কাস্টডিতে মেরে এত অত্যাচার করলো, মৃত্যুর কোলে ঢলে পড়লো, মারা গেল, সেই পুলিশটার বিরুদ্ধে যখন আমরা হাইকোর্টে গিয়েছি, আপনারা ডেট নিচ্ছেন কেন? এত আপনারা তাড়াতাড়ি করে চার্জশিটটা আপনারা দিচ্ছেন না কেন? গল্প শোনাচ্ছেন। আপনারা কি ব্যবস্থা গ্রহণ করেছেন? শওকত মোল্লা প্রতিটা স্টেজ থেকে বারবার বলছে 2021 নয়, এটা 2026। কবে ডাল ভাত খেয়েছে ভুলে যাও, আবহাওয়া খুব খারাপ, লোটা কম্বল নিয়ে ফুরফুরে আপনাকে ছুটতে হবে। দেখুন, শওকত মোল্লা এর জানা নেই, জানে বলতে পারছি না। ওইটা ব্রিটিশরা আমার পর্দাদিকে বলেছিল, ব্রিটিশ, ঠিক আছে? সেই ব্রিটিশদেরকে ভারত ছাড়া আমার পর্দাদিরা করেছিল। আর মাথায় রাখো এতটুকুই, ওর জন্য, ওনার জন্য। আপনাদের দুই ভাই ঘুম না হারাম করলে তো বলছে আমার নাম শওকত মোল্লা না। ওনার দিদি বলেছিল ডবল চাকরি দেবো। কটা চাকরি করছে? কে কি করছে? ওনার ভালো জায়গায় ঘুমের ব্যবস্থা করে দেওয়া হবে। আচ্ছা, ধৈর্য ধরুন, গণতান্ত্রিক প্রক্রিয়াতে ওনার ঘুমের ব্যবস্থা করে দেওয়া হবে। চাকরিজীবীদের উপর যেভাবে এসআইআর নিয়ে আপনি বলছেন কোনো ভয় নেই, বলবো, এটা বলো। চাকরিজীবীদের উপর যেভাবে অত্যাচার হচ্ছে, কি বলবেন এই বিষয়ে? দেখুন, 2022 সালে টেট পরীক্ষা দিয়েছে প্রাথমিক শিক্ষকরা। আমি এখানে হচ্ছে 2017 পরে 2022, কত বছর? 5 বছর। তারপরে যারা টেট উত্তীর্ণ প্রায় 50,000। তাদের দাবি একটাই, সহজ বৈধ দাবি। ভাই মমতা ব্যানার্জি তার দল কি বলছেন? চাকরি আমরা দিতে রাজি, কিন্তু মামলার জন্য দিতে পারছি না, গল্প শোনাচ্ছে। কিন্তু 2022-এ প্রাইমারি যারা টেট পাস করেছে, এদের এখানে কোনো মামলা নেই। এদের হচ্ছে 50,000-এর উপরে একটু বেশি আছে। এদেরকে ইন্টারভিউ বোর্ডে ডাকবে, মেধার ভিত্তিতে তারা ইন্টারভিউয়ের মধ্যে লিস্টেড হবে, লিস্টে চাকরিতে যাবে। এইটা তো দিচ্ছে না কেন? সরকারের কাছে তো টাকা না, এদের মাইনে দিতে হবে। আপনি একটু বিডিও গুলোর সাথে যদি যোগাযোগ থাকে, পঞ্চায়েতে একটু যোগাযোগ থাকে, খোঁজ নিয়ে দেখুন ফান্ডের টাকা আসছে কি আসছে না। শুধু ওরা লুটে শেষ করে দিচ্ছে রাজ্যটাকে, ওই জন্য বারবার ধার করছে। তো গতকাল তো এটা স্বাভাবিক হবে, এটা তো স্বাভাবিক। কতদিন ভাই একটা ধৈর্য? 2017 আর 2025, 7 বছর মানুষের ধৈর্য ক্ষমতা। আমি তো ওদেরকে শাবাশি জানাবো, এখন ওরা কোনো অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে ফেলেনি। ওদের ধৈর্য আছে, আমি স্যালুট জানাই ওদেরকে। আমি অনুরোধ করবো কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাবেন না, গণতান্ত্রিক প্রক্রিয়া করবেন, কিন্তু ঘটিয়ে ফেলেনি। আমি অবাক হয়ে যাচ্ছি যে ওদের ধৈর্য শক্তিকে আমি স্যালুট জানাই। সরকারের উচিত এই বাস্তব কথা। নেপালে হওয়ার পরে কিন্তু এখন সব টকবক করে ফুটছে। আমি যদিও এই ধরনের গণ অভ্যুত্থান হোক আমি চাই না, কিন্তু নেপাল হওয়ার পরে মানুষের মনে একটা আলাদা কিছু একটা করে ফেলবো। যদি কিছু করে ফেলে সরকার রুখতে পারবে তো? আমি আশা করবো এই ধরনের কোনো বৈধ পন্থা অবলম্বন করবেন না। সরকারকে হলো দ্রুত ইন্টারভিউ ডেকে মেধার ভিত্তিতে নিয়োগ দিন। দেখলাম পুলিশের পায়ে ধরে চাকরি প্রার্থীরা কান্না করছে। এখন পায়ে ধরছে, ওই হাতটা যদি অন্য জায়গায় চলে যায় কত খারাপ লাগবে বলুন তো? হাত ধরে যদি তখন টানাটানি করে। আমি চাই না এই ধরনের কাজ করুক, কেউ করবেন না কোনো চাকরি প্রার্থীদেরকে বলবো, কিন্তু তাদেরও তো একটা ধৈর্যের সীমা আছে। সরকারের উচিত এই ধৈর্যের সীমা ভাঙা রাখি, তাদেরকে দ্রুততার সাথে ইন্টারভিউ বোর্ডে ডাকা হোক, মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া হোক। যে কাসেম সিদ্দিকী একসময় নওশাদ সিদ্দিকী, আব্বাস সিদ্দিকী, আমি আর পারিবারিক লোকের উত্তর দেবো না। যে আপনি প্রথমে বলেছিলেন যে ব্যাংসাল কোর্টে আবার মামলা করবেন, সেটা কবে করবেন? যে দর্শকদের জন্য বলুন। সামনের সপ্তাহে ব্যাংসাল কোর্টে আবার মামলা করছি, কার নামে করবেন? দেখতে হবে। আপনি বললেন এসআইআর নিয়ে কোনো ভয় নেই, প্রত্যেকটা স্টেজে দেখছি আপনি কবর দেখাচ্ছেন। নির্বাচন কমিশন কি কবর দেখে ছাড়তেন? দারুণ প্রশ্ন করেছেন। আমার শুধু কবরেরটা আপনি শুনেছেন, বাকিটা না শুনলে আমার দোষ? আমি বাকিটাও বলেছি। আপনি মিনস আপনাকে যারা মানে এগোচ্ছে, আমার যারা সমালোচক, দেখুন একটা কথা বলি, আমরা আজকেও বলছি এসআইআর নিয়ে আতঙ্কিত হবেন না। আতঙ্কিত হলে আপনার লাভটা কি? আতঙ্কিত হলে আপনার এসআইআর আপনার নাম থেকে যাবে? বলুন আমাকে উত্তর, মানে জানতে চাইছি আমি দর্শক বন্ধুদের কাছ থেকেও। আমি একটা কথা বলি, গ্রামে বাঘ ঢুকেছে, পাড়াতে বাঘ ঢুকেছে, আতঙ্কিত হয়ে যদি ঘরের মধ্যে ঢুকে দরজা দিয়ে দেন,
বাকি ঘুরে ঘাড়ে চলে যাবে মনে হয়? এ তো যাওয়ার বাগ নয়, একে তো ডেকে নিয়ে আসা হয়েছে আপনাকে ভয় দেখানোর জন্য। এই এসআইআরটাকে নিয়ে তো বিজেপি আপনাকে ভয় দেখাবে, তৃণমূল এই ভয়ের ফায়দাটা নেবার জন্যই তো করেছে। তাহলে আপনাকে আমাকে কি করতে হবে? প্ল্যান করতে হবে, বেরিয়ে বাঘটাকে খাঁচার মধ্যে ভরতে হবে, অর্থাৎ সাহস ধরতে হবে। কদিন আগে দেখলেন না এসআইআর এর জন্য একজন হেস্ট্রোক করে না কি করে মারা গিয়েছে? তো আতঙ্কিত হয়েছে বলে। আর আমি আতঙ্ক মুক্ত হওয়ার কথা বলছি, কাগজের লড়াই কাগজে হবে। আমি দুটো কথা বলি, একটা কথা হচ্ছে আপনি ভয় পাবেন কেন? আপনার দাদুর বাড়ি কি বাংলাদেশে? আপনার দাদুর বাড়ি কি পাকিস্তানে? আপনার দাদুর বাড়ি কি আফগানিস্তানে? আপনার দাদুর বাড়ি কি চীনে যে আপনি ভয় পাবেন? সবার দাদুর কবর তো আমাদের ইন্ডিয়াতে। আমি এটা জাস্ট বোঝানোর জন্য, একটা ভয়টা কাটানোর জন্য। তারপরে বলছি, আপনি যে জায়গায় বসবাস করছেন সেই জায়গাটা কার? আপনার ম্যাক্সিমাম আমরা আমার দাদুর জায়গায় বসবাস করছি। আমরা যে জায়গায় থাকি আমার দাদুর নানার জায়গা, মানে আরো পুরাতন। সে পেয়েছে কোথাও, আমরা খোঁজ নিয়েছি, সে পেয়েছে তার বাবার কাছ থেকে, তার বাবার কাছ থেকে, মানে 14 গোষ্ঠীর জায়গা এটা, মানে 1800 সালের আগে আমাদের দলিল আছে। আপনার দাদুর জায়গায় যদি আপনি বসবাস করেন দেখবেন 1947 সালের আগের দলিল আপনাদের বাড়িতে আছে, 31-32 সালের দলিল আছে। তাহলে আপনি ভয় খাবেন কেন? আপনাকে ভয় খাওয়ানো হচ্ছে, আর এই ভয় আপনি খাবেন না, আপনাকে আতঙ্কিত করা হচ্ছে। আতঙ্কিত হবেন না, এই কথা আমি বলছি। তার উদাহরণস্বরূপ একটা দিয়েছে যে আপনি আপনার দাদুর কবরটা দেখুন না, কত পুরাতন। দেশ স্বাধীনের আগের কবর আপনার দাদুর কবর, বা দেশ স্বাধীনের সময় আপনার দাদু ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিল, বা যারা লড়াই করেছে তাদের সাথ দিয়েছিল আপনার দাদু। তো ভয় পাবেন আপনি কেন? এইটা আমার ভুল ব্যাখ্যা হচ্ছে। এবার আমি বলি, যে তৃণমূল এতদিন গল্প শোনাচ্ছিল এসআইআর হতে দেবে না, সে তৃণমূল এখন কি করছে জানেন আপনারা? নির্বাচন কমিশন দিয়েছে, নোটিফিকেশন দিয়েছে, এরা 600 ভ্যাকান্সি আছে। ইআরও, ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার, অ্যাডিশনাল ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার 600 দ্রুততার সাথে নিয়োগ করার কথা বলছে। কেন? এটা তো বলতে পারতো চিঠির উত্তরে যে না, পশ্চিম বাংলায় আমি করতে দেব না, কি বলে ওটাকে, এসআইআর হতে দেব না। এটা বলেছে কি? এটা বলেনি, উল্টো অফিসার নিয়োগ করছে। এই জানে এসআইআর হলে তৃণমূলই সব থেকে বেশি ক্ষতি হবে, মরা ভোটার গুলো আর ভোট দিতে পারবে না। আপনি বলুন না, আরে দাদুগুলো কবর থেকে, শ্মশান থেকে এসে এসে ভোট দিচ্ছে আর যে শুয়ে পড়ছে, শ্মশানেও চলে যাচ্ছে, কবরেও চলে যাচ্ছে, দেখা হচ্ছে না। এত কষ্ট তারা করবে কেন? টাকা হচ্ছে যে বুথ লেভেল যে অফিসার যারা থাকবে তাদেরকে আমরা নজরে রাখবো। যদি তারা যাকে তাকে ডিভোটার বানিয়ে দেয়, আইনি লড়াই যাবে, মাঠে ময়দানে গণতন্ত্রের পক্ষে লড়াই হবে, ছেড়ে কথা বলবো না। যেমন প্রয়োজনে ইসিআই কে আমাদের সহযোগিতা চাইলে বলবো ওইটা মৃত ভোটার, ওইটা ধরিয়ে দেবো। ঠিক একই জীবিত ভোটারকে যদি মৃত ভোটার করে, আমরা কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে যে জায়গাগুলোতে যেতে হয় সেই জায়গাগুলোতে আমরা যাবো। বিহারে জাতি গণনা শুরু হয়েছে, এই রাজ্যে হোক। আমি তো বিধানসভায় আওয়াজ তুলেছি, কই কে বলেছে? তৃণমূল করছে। শুনুন, জাতিভিত্তিক জনগণনা কেন্দ্রের হাতে আছে, কেন্দ্র না চাইলে রাজ্য করতে পারে। আর কেন্দ্র করলেও প্রায় 90% অফিসার স্টেটস প্রোভাইড করে। তাহলে আমাদের রাজ্যে তো অফিসার আছে জাতিভিত্তিক জনগণনা করতে, করুক না দেখি। মমতা ব্যানার্জি করবে? অত সহজ নয়। মমতা ব্যানার্জি যদি জাতিভিত্তিক জনগণনা করে ফেলে, মমতা ব্যানার্জির ভোট ব্যাংক ধ্বংস হয়ে যাবে। এই যে কোড অ্যান্ড কোড ক্যাপটিভ ভোট ব্যাংক শেষ হয়ে যাবে। কারণ যার যত সংখ্যা বাড়ি তার তত ভাগিদারি। ওদিকে মতুয়াও ভাই বলবে, আদিবাসী ভাই বলবে, দলিত ভাই বলবে, মুসলমান ভাই বলবে, নমশূদ্র ভাই বলবে আমরা এত শতাংশ চাকরিতে কেন এত কম, গল্প তখন হয়ে যাবে। আর তখন ওই জন্য এরাও করবে না। বিজেপি যে পথে চলছে, তৃণমূল সেই পথে চলছে। দপ্তর থেকে কাজ আদায় করে নিয়ে আসতে পারছি না, না, মুসলিম হিন্দুর প্রশ্ন আমার কাছে আসছে না। আমার কাছে প্রশ্ন হচ্ছে বাবা সাহেব আম্বেদকরের সেই স্লোগান, যার যত সংখ্যা বাড়ি তার তত ভাগিদারি। ঠিক এই ধরনের 10% মতো আমাদের রাজ্যে আদিবাসী আছে। 100টা সরকারি চাকরি হলে 10টা আদিবাসীকে দিতে হবে। আমার রাজ্যে এসটি সমাজের মানুষ, পিছিয়ে বর্গের মানুষ প্রায় 40% অধিক। তো 100টা সরকারি চাকরি হলে যে এসটি পিছিয়ে বর্গের যারা আছেন, এসটি সমাজের যারা পিছিয়ে বর্গের মানুষ আছে, তাদেরকে সেটা দিতে হবে। বাবা সাহেব আম্বেদকরের মানে বাণী অনুযায়ী 100টা মানুষের মধ্যে পশ্চিমবাংলা অ্যাজ পার সেন্সাস 2011 যে আমরা 27% আমাদের রাজ্যে মুসলিম সম্প্রদায়ের মানুষ আছে। তাহলে 100টা সরকারি চাকরি হলে 27টা চাকরি 2011 সেন্সাস অনুযায়ী মুসলমান পাবে। এটা হচ্ছে যার তত সংখ্যা বাড়ি তার তত ভাগিদারি। এটা করুন না মমতা ব্যানার্জি। উল্টে ওবিসির আপডেটের নামে নাটক করে মুসলমানদেরকে সরকারি চাকরি থেকে বঞ্চিত করছে। থ্যাংক ইউ। আদিত্যনাথ একটা প্রশ্ন করেছে, মন্তব্য করেছেন যে রাম মন্দির নিয়ে যারা প্রশংসা করবে না তারা ভারতীয় নয়। তো ও ছাড়া আর কি আছে?
ওনার আর কি আছে? কিছুই নেই তো, সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। মহিলাদের নিরাপত্তা বিঘ্নিত ঘটছে, মহিলাদের উপর আক্রমণের টপ লিস্টে যে রাজ্যগুলো আছে তার মধ্যে একটা উত্তরপ্রদেশ। অপুষ্টিতে ভোগা শিশুদের সংখ্যা যদি আছে, যেগুলো আছে যে রাজ্যে, তার মধ্যে উত্তরপ্রদেশকে আপনি খুঁজে পাবেন। সাংবাদিক স্বাধীনতায় হস্তক্ষেপের দিকে উত্তরপ্রদেশকে আপনি খুঁজে পাবেন। ফার্জি পুলিশ থেকে শুরু করে, ফার্জি এনকাউন্টার থেকে শুরু করে, পুলিশ কাস্টাডিতে মারধর, পুলিশ কাস্টাডিয়াল ডেথ, যা যত রকম অন্যায় দেখবেন উত্তরপ্রদেশ টপ লিস্টের দিকে আছে। সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। ব্যর্থতা ঢাকার জন্য ধর্মীয় তাস করতে হবে, রাম মন্দির, ধর্মীয় তাস করতে হবে, ধর্মীয় তাস করতে হবে, এই গল্প শোনাচ্ছে। আর কি আছে? ব্যর্থ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বিজেপির। এই কদিন আগে দেখলেন না কি হয়েছিল, যে ডবল ইঞ্জিন সরকারের রাজ্যে একের পর এক বিপর্যয় ঘটে যাচ্ছে। কুম্ভ মেলা হিন্দু সমাজের একটা বিরোধ ধর্মীয় উৎসব, সেখানে আপনার মহাকুম্ভ, সেখানে কত মানুষ পদদলিত মারা গেল। যোগী আদিত্যনাথ সরকারের দোষ তো এটা। এইগুলো ঢাকা দেওয়ার জন্য এখন রাম মন্দিরকে ইস্যু করছে।